হ্যাঁ, তোমরা কেমন আছো সবাই? কেমন আসসালামু আলাইকুম স্যার। আছো? হ্যাঁ, ভালো আছো? তো কালকের ক্লাসগুলো কেমন বুঝতে পেরেছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? জি স্যার, ভালো আছেন স্যার? হ্যাঁ, আমি ভালো আছি। তো গতকালকের ক্লাসটা কেমন বুঝতে পেরেছো? জি স্যার, মোটামুটি বুঝছি। আচ্ছা, এখন সায়েন্স যারা ছেলে ইন্টারমিডিয়েটে সায়েন্স বেস, তারা কেমন বুঝতে পারছো? স্যার মোটামুটি বুঝছি। আচ্ছা, এখন সায়েন্সে যারা ইন্টারমিডিয়েট ছেলে তাদের জন্য আলোচনা করেই তারপরে বাকি আমরা করে ফেলি। কি বলো, আজকে ওই যে পর্যন্ত করা হয়েছিল বাকিটুকু আজকে কমপ্লিট করবো। তাহলে আমরা হুম, আর শেয়ার করে দিই তোমাদের। আর এমনি তো সবাই ভালোই আছো না? জি স্যার, ভালো। অটো করে দিছে, জয়েন করে ফেলো সবাই। তা কালকে তো কলেজ আছে। জি স্যার। কালকে আসো, কালকে তোমাদের ক্লাস 12টা থেকে অ্যাকাউন্টিং ক্লাস হবে। 12টা থেকে শুরু হবে, কারণ পরীক্ষা আছে। ফার্স্ট ক্লাস কি স্যার আপনার? ক্লাসটা আমারই থাকবে। সময় নিব, হ্যাঁ, 12টার সময় তোমাদের সাথে ইনশাল্লাহ ক্লাসে সাক্ষাৎ হবে। তো এমনি কেমন লাগছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ভর্তি হয়ে? কলেজের অবস্থা কেমন মনে হচ্ছে তোমাদের? স্যার ভালোই। আগে তো এই পরিবেশ দেখো নাই তোমরা, তাই না? আগে তো কলেজে ছিলে। পরিবেশ কেমন? পরিবেশ ভালো লাগে তোমাদের না খারাপ লাগে? স্যার ভালো লাগে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা কি করি, ওরা আসুক, আস্তে আস্তে আসতে থাক না, টাইম তো চলে যায়। তাহলে আমি শেয়ার করে দিই তোমাদের অঙ্কটা। হ্যাঁ, এখন এখানে দেখো সংক্ষিপ্ত নিয়মটা দেখতে পাচ্ছ? জি স্যার। যারা জি স্যার। হ্যাঁ, যারা সায়েন্সে আছো তাদের জন্য, আর যারা ইন্টারমিডিয়েট কমার্সে ছিল তাদের জন্য লাগবে এটা। আমরা সমস্ত নিয়ম কানুন বাদ দিয়ে দিলাম, দিয়ে বাস্তবে চলে আসলাম। হ্যাঁ, তুমি একটা দোকানে যে তুমি 5টা কলম কিনবে, 5টা কলমের দাম তোমাকে 40 টাকা বললো। তুমি 40 টাকা দিয়ে কলমটা নিয়ে নিলে, তাই না? 5টা কলম। তাহলে এখানে কি হলো, লেনদেন হয়ে গেল। লেনদেন মানে নিতে হবে এবং দিতে হবে। লেনদেন। কি দিচ্ছ তুমি? নগদ টাকা। আর পেন দোকানদারের কাছ থেকে নিলে, দোকানদার কি করছে? ধরো তুমি যদি দোকানদার হও, তখন কি হবে? তুমি পেন বিক্রি করলে, নগদ টাকা তুমি দোকানদারের কাছ থেকে নিলে, নগদ টাকা পাওয়া যাবে। হ্যাঁ, নগদ টাকা নিলে পেনটা দিয়ে দিলে, এই যে লেনদেন। এই ক্ষেত্রে সেই জন্য আমি লিখলাম 1 নম্বরে নগদ অর্থ পাওয়া গেল। মিউট করে রাখো, মিউট করে রাখো, তারপরে আনমিউট, যখন কথা বলবো আনমিউট করে দিও। তাহলে এখানে নগদ অর্থ পাওয়া গেলে কি হবে? ক্যাশ লিখে ডেবিট ঘরে টাকা। নগদ অর্থ পাওয়া গেলে
আর নগদ অর্থ প্রদান করলে ক্যাশ লেখে ক্রেডিট ঘরে টাকা দিবা। শুধু এই নগদ টাকার বিষয়টা আমরা আগে ক্লিয়ার করে ফেলি। তো নগদ অর্থ পাওয়া গেলে ক্যাশ লেখে ক্রেডিট ঘরে টাকা দিতে হবে, আর নগদ অর্থ প্রদান করলে ক্যাশ লিখে ক্রেডিট ঘরে টাকা দিবা। তাহলে কিভাবে পাওয়া যাবে? তুমি সেবা দিলে, ধরো একটা তোমার রিপেয়ার সার্ভিসের দোকান আছে, তোমার বিভিন্ন ধরনের মোটরযান মেরামত করে দাও, যারা যায় সেখানে তাদেরকে মেরামত করে দিয়ে নগদ টাকা দাও। নগদ টাকা প্রাপ্তি বোঝায়, তখন নগদটা ক্যাশ লিখে ডেবিট ঘরে দিতে হবে। আবার তুমি যখন বিভিন্ন ম্যাটেরিয়ালস কিনে নিয়ে আসবা, তখন ওই দোকানদারকে তো নগদ টাকা দিবা, তাই না? তখন ক্যাশটা কি হবে? ক্রেডিট হবে। তাহলে আমাদের, হ্যাঁ, আমাদের নিয়ম হচ্ছে একটা উদ্দীপক পড়ে দেখতে হবে নগদ অর্থ পাওয়া যাচ্ছে না দেওয়া হচ্ছে, বা নগদ অর্থের মধ্যে আছে কিনা। নগদ অর্থ যদি না থাকে তাহলে করে ওখানে নগদ লেখা যাবে না, সেটার অন্য ব্যবস্থা আছে। তাহলে নগদ টাকা পাওয়া গেলে ডেবিট হবে, নগদ টাকা প্রদান করলে ক্রেডিট হবে। 2 নম্বর দেখো, সম্পদ ক্রয় করলে। সম্পদের নাম আমি এখানে 3টা লিখেছি, একটা হলো ফার্নিচার, ইকুইপমেন্ট, বিল্ডিং। তাহলে সম্পদ ক্রয় করলে সম্পদ ডেবিট হবে, হ্যাঁ, সম্পদ ডেবিট হবে। ফার্নিচার লিখে ডেবিট ঘরে টাকা দিবা, ইকুইপমেন্ট যদি কেন ইকুইপমেন্ট লিখে ডেবিট ঘরে টাকা দিবা, বিল্ডিং লিখে ডেবিট ঘরে টাকা দিবা। আবার আরো সম্পদ আছে, যেমন অফিস সাপ্লাইজ আছে, তো সাপ্লাইজ লিখে ডেবিট। অর্থাৎ যেটা কিনবা সম্পদ হতে হবে। সম্পদ কোনগুলো? যেগুলো বিক্রি করা হবে না, ব্যবহার করা হবে কারবারে, সেটা হলো সম্পদ। আবার যদি এটা বিক্রি করে দাও তাহলে কি হবে? ক্রেডিট হবে। ফার্নিচার, ইকুইপমেন্ট, বিল্ডিং পুরাতন হয়ে গেছে, তুমি বিক্রি করে দিলে, তাহলে ক্রেডিট হবে। হ্যাঁ, তাহলে ক্রেডিট হবে। তাহলে এখানে যদি বুঝতে পারো যে সম্পদ কেনা হলো, যে সম্পদ কিনবা তার নাম লিখে ডেবিট ঘরে দিবা। আর যদি উদ্দীপকে বলা থাকে সম্পদ বিক্রি করে দেওয়া হলো, তাহলে সম্পদের নামটা লিখে ক্রেডিট ঘরে টাকা দিবা। তোমরা যারা স্ক্রিনশট দিয়ে রাখো, সুবিধা হবে তাহলে। তারপরে এরপরে চলে আসে আমরা 3 নম্বরে, সেবা প্রদান। সেবা প্রদান করলে, সেবার কথা তোমাদের গত ক্লাসে বোঝানো হয়েছে। সেবা মানে কাজ করে দেওয়া, তাহলে সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে, সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। যেমন ধরো বলা হলো পারফর্ম সার্ভিস, টাকা 10,000 ফর ক্যাশ, সেবা দিয়ে নগদ টাকা পাওয়া গেল, অর্থাৎ সেবা কার্য সম্পাদন করে নগদ টাকা পাওয়া গেল। তাহলে এখানে তো নগদ প্রাপ্তি বোঝাচ্ছে, তাহলে ক্যাশ লিখে ডেবিট ঘরে টাকা দিতে হবে। আর ক্রেডিট ঘরে কি হবে? সার্ভিস রেভিনিউ লিখে ক্রেডিট ঘরে টাকা দিতে হবে, তাই তো? এই যে আস্তে আস্তে ডবল চলে আসবে। পণ্য ক্রয় করলে কি হবে? পারচেজ ডেবিট হবে, অথবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট হবে। এখানে আমাদের একটা চ্যাপ্টারই আলাদা আছে, সেখানে আমরা শিখবো, এই চ্যাপ্টারে শিখবো না, তবু দিয়ে রাখলাম। পণ্য বিক্রয় করলে সেলস ক্রেডিট হবে। 5 নম্বর দেখো, কারবারের মালিক কারবারে বিনিয়োগ করলে, মানে কারবারকে টাকা দিলে ক্যাপিটাল ক্রেডিট হবে। আর এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে ডেবিট কি হবে? যা যা দেবে, যেমন ক্যাশ, ফার্নিচার, ইকুইপমেন্ট, যা যা দেবে সেগুলো ডেবিট হবে। আর মালিক মোট টাকাটা দিয়ে ক্যাপিটাল ক্রেডিট করতে হবে, এটা সংক্ষিপ্ত নিয়ম তোমাদের। আবার যদি মালিক কারবার থেকে টাকা নিয়ে যায়, তখন ড্রয়িং ডেবিট দিতে হবে, ড্রয়িং ডেবিট। এর অপোজিটে তো ক্যাশ হবে, আর একটা ক্যাশের কথা তো উপরে বলছি যে নগদ টাকা প্রদান করলে ক্যাশ ক্রেডিট হবে। ড্রয়িং এর সময় নগদ টাকা প্রদান করা হয়, ড্রয়িং ডেবিট হবে, ক্যাশ ক্রেডিট হবে। তারপর খরচের জন্য সব খরচগুলো ডেবিট হয়, স্যালারি, ইন্স্যুরেন্স, রেন্ট এক্সপেন্স ডেবিট হয়। ধরো স্যালারি পেড, তখন তুমি লিখবে স্যালারি এক্সপেন্স ডেবিট। আর ক্রেডিট কি হবে? স্যালারির জন্য কি দিলে? নগদ টাকা। তাহলে নগদ টাকা প্রদান করলে নগদ ক্রেডিট হবে, ওই উপরের নিয়মে চলে যাবে, নগদ অর্থ প্রদান ক্রেডিট হবে। আবার
খরচ ডেবিট হবে। একটা উদ্দীপকে খরচ থাকলে এবং নগদ থাকলে খরচটা ডেবিট হবে, নগদটা ক্রেডিট হবে। তারপর আয় হিসাব, যেমন ইন্টারেস্ট রেভিনিউ, সার্ভিস রেভিনিউ, এগুলো ক্রেডিট হবে। আর এইগুলো আবার এই যে এখানে আসলো তোমার এই হিসাবের মধ্যে, ওটা হলো সংক্ষেপ নিয়ম। 6টা আমাদের 1 2 3 4 5 6, এই 6টা হলো সংক্ষিপ্ত নিয়ম। তারপরে আসছে এখানে হিসাবের ব্যাপার। বাকিতে 7 নম্বর, ব্যক্তি বা প্রতিষ্ঠান বাকিতে সেবা বা পণ্য নিলে, যদি তুমি সেবাটা বাকিতে দাও, টাকা যদি না পাও, তখন অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে। তারপর ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে সম্পদ বাকিতে কিনলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে। তাহলে এখানে কি হলো, বাকিতে সেবা প্রদান করলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে। ওই আমাদের হিসাবের মধ্যে, ব্যক্তিবাচক হিসাবের মধ্যে গ্রহীতা ডেবিট, মানে যে নেয় তার নাম ডেবিট হয়, আর যে দেয় তার নাম ক্রেডিট হয়, যে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এটা সংক্ষিপ্ত নিয়ম মনে রাখার জন্য। ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নগদ অর্থ প্রদান করলে, অর্থাৎ পাওনা টাকা যদি পরিশোধ করো, তখন অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হয়ে যাবে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে। তারপরে চলে আসে এখানে, আর ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা পাওয়া গেলে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে। এটা তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, অঙ্ক করতে করতে অবশ্যই শিখে যাবে। তারপরে এখন চলে আসে খরচ যদি অগ্রিম প্রদান করো, খরচের নামের আগে প্রিপেড শব্দটা ব্যবহার করতে হবে। যেমন প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেড স্যালারি, এগুলো ডেবিট হবে। এমনি যদি খরচ প্রদান করো, তাহলে যেমন ইন্স্যুরেন্স প্রদান করা হলো, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট হবে। আবার যদি বলা প্রিপেড ইন্স্যুরেন্স যদি বলা থাকে, তখন প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট হয়ে যাবে। আর আয় যদি অগ্রিম পেয়ে যাও, মানে টাকা তুমি নিয়ে নিলে কিন্তু সেবাটা দিলে না, বলে ঠিক আছে আমি পরে দিব, তখন এই যে সার্ভিস রেভিনিউর আগে আনআর্ন শব্দটা ব্যবহার করবা, আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। আজকে এগুলো লাগবে তোমাদের। আর ব্যবসায়ের জন্য কারবারের মালিক যে সকল সম্পদ বিনিয়োগ করে তা ডেবিট হবে, যেমন ক্যাশ, ফার্নিচার, ইকুইপমেন্ট, অর্থাৎ এগুলো যেগুলো সে নিয়ে আসবে কারবারে, এগুলো ডেবিট হবে। আর এর মোট টাকাটা দিয়ে ক্যাপিটাল ক্রেডিট হবে। আর অবচয়ের জন্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, যে সম্পত্তির অবচয় হবে তার নামটাকে লিখতে হবে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট ফার্নিচার ড্যাশ দিয়ে লিখবা। আর অ্যাকুমুলেটেড, পুঞ্জীভূত মানে সমষ্টি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন লিখে ফার্নিচার লিখে ক্রেডিট। হ্যাঁ, এই 12টা নিয়ম মনে রাখলে তুমি অঙ্ক করতে পারবে। সায়েন্স এর স্টুডেন্ট যারা তোমরা আছো তাদের জন্য এটা লাগবে, একটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও, আর এটা তো আমি পোস্ট করে দেব। আর আমি একটা গ্রুপ করে দেব, আজকে হয়তো দেবো, তোমরা জয়েন করবা, কালকে তো তোমাদের পাবো কলেজে। ওই গ্রুপটাতে আমি তোমাদের এই যে ক্লাসটা যে নিচ্ছে, ওখানে আমি আপলোড করে দিলাম আগে ক্লাসের লেকচারটা তোমাদের কাছে থাকলে অঙ্ক করতে সুবিধা হবে, তাই না? জি স্যার, অনেক ভালো হয়। আমার লেকচার শিখতে দরকার, না হলে তো বুঝবে কিভাবে, না? তাহলে এখন একটা হচ্ছে, দুইটা পথ আছে, একটা হচ্ছে ইমেল, আর একটা হচ্ছে গ্রুপে দেওয়া। তো গ্রুপে দিলে তোমরা সবাই ওখান থেকে ডাউনলোড করে তোমাদের মোবাইলে বা ল্যাপটপে রাখতে পারবা, আবার প্রিন্ট করে নিতে পারবা। প্রিন্ট করতে গেলে অনেক খরচ হবে, কারণ এটা অনেক বড় বড় লেখা। আর প্রিন্ট যদি নিতে হয় তাহলে তোমাদের এটা ডক ফাইলে দিতে হবে। মোবাইলে থাকাটাই ভালো না ডক ফাইল ভালো হবে? তার মোবাইলে রাখলেই ভালো। আচ্ছা ঠিক আছে, মোবাইল পিডিএফ ফাইল এই ফাইলে দিয়ে দেবো। হ্যাঁ, আর সবার মোবাইলে কিন্তু ইংলিশটা বুঝতে পারো, বাংলাটা তোমার মোবাইলে নিয়ে যাবে হয়তো, ইংলিশ তো সবাই আছে। তাহলে আমরা চলে যাই স্যার। হ্যাঁ, স্যার বলতেছি গ্রুপে কি ভিডিওটা এইটা দেওয়া যাবে না, মানে পিডিএফ ফাইলটা? গ্রুপে
হ্যাঁ হ্যাঁ আমাদের বলছেন কালকে যে মানে ক্লাসটা হ্যাঁ, একটা তুমি বলো, তুমি কি বলতে চাচ্ছ বলো। স্যার কালকে যে ক্লাস হয়ে গেছিল আপনার যে অনলাইনে এগুলো হ্যাঁ। গ্রুপে আপনি বলছিলেন পিডিএফ ফাইল দিবেন। না, গ্রুপ তো করা হয় নাই, তোমাদের দেখো ফেসবুকে আছে, ফেসবুক, আমার ফেসবুকের সঙ্গে অ্যাটাচড আছো তুমি? জি স্যার আসছি স্যার। তাহলে তো পেয়ে গেছো, দেখো ফেসবুকে চলে গেছে ওইটা। ঠিক আছে স্যার। ফেসবুক দেখেছো? ফেসবুকে স্যার দেখা হয় না, আচ্ছা ঢুকে আমি দেখবো। হ্যাঁ হ্যাঁ, ওটা তো নোটিফাই তো হয়ে যাওয়ার কথা তোমার। আবার ওটা ইউটিউবেও আছে, হ্যাঁ, ঠিক আছে স্যার। ইউটিউবেও খুঁজে পাবা। ইউটিউবে সার্চ দিলে তুমি লিখবা লেকচার 3 বিবিএ অনার্স, হ্যাঁ, ঠিক আছে স্যার। অ্যাকাউন্টিং, এইটুকু লিখলেই তুমি পেয়ে যাবে। লেকচার ঠিক আছে স্যার। বিবিএ অনার্স অ্যাকাউন্টিং, এতটুকু লিখলেই পেয়ে যাবে। ঠিক আছে, আমরা স্যার 13 3 নম্বর- বিবিএ অনার্স। হ্যাঁ, বিবিএ অনার্স ঠিক অ্যাকাউন্টিং। আছে ঠিক আছে স্যার। হ্যাঁ, কারণ ইউটিউবে তো হাজার হাজার লাখ লাখ ভিডিও থাকে, তাই তো? সেখান থেকে এই টাইটেল লিখলে তুমি দেখবা যে চলে আসছে, আমার ছবি আছে আর ব্লু কালারের একটা থার্মাল আছে, ওখানে লেখা আছে সবই। ঠিক আছে হ্যাঁ, কারণ 13 বন্ধ করেছিলাম, আজকে আমরা শেষ করি এটা। আজকে 14 নম্বর। তুমি মিউট করে রাখো, মিউট করে রাখো। এখন এটা দেখো, 14, পেড দি ব্যালেন্স ডিউ অন জানুয়ারি 12 ইন ফুল সেটেলমেন্ট অফ টাকা 9,900। তারপরে যাই 12 তারিখে, দেখো তো কত টাকা আছে। 12 তারিখে বাকি আছে তো? 15,000। না, 15,000 না, 5,000 টাকা তো দিয়ে দিচ্ছ। জার্নাল 10,000 10,000। 10,000, রাইট, 10,000 10,000 এখন 9,900 টাকা দিবা। আর 100 টাকা কি হবে? ডিসকাউন্ট হয়ে যাবে, তাই না? মানে সে নিষ্পত্তি চাচ্ছে যে ওই টাকাটা দিবে না, বলছে সম্মতিক্রমে যদি টাকা কম নেওয়া হয় সেটার নাম হয় ডিসকাউন্ট। তাহলে এটা জার্নাল হবে, ঝটপট লিখে ফেলো, তারপর জার্নালটা আমি দেখাবো। কি জার্নাল হবে? পেড তো, পরিশোধ, তাই না? নগদ টাকা প্রদান না পাওয়া যাচ্ছে, প্রদান করা হচ্ছে তাহলে ক্যাশটা কি হবে? অ্যাকাউন্ট অ্যাকাউন্টস ডেবিট। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট 10,000, হ্যাঁ, মোট টাকাটা দিয়ে। অ্যাকাউন্টস পেয়েবল কেন ডেবিট দিলাম? তোমাদের ওই যে একটা সংক্ষিপ্ত নিয়ম দেখালাম যে বাকি টাকা পরিশোধ করলে অ্যাকাউন্টস পেয়েবল কি হবে? ডেবিট হবে না? ডেবিট। অ্যাকাউন্ট পে তো ডেবিট ডেবিট হবে। স্যার, আর ক্যাশ যে প্রদান করলে ক্যাশ কি হবে? স্যার এটা ক্রেডিট হবে। হ্যাঁ, Credit। ক্রেডিট 9,900 টাকা। আর 100 টাকা যে আমরা দিলাম না, এটা নতুন নাম ডিসকাউন্ট রিসিপ্ট লিখে দিই। ডিসকাউন্ট ক্রেডিট। ডিসকাউন্ট এক্সপেন্স না, এটা তো টাকা তুমি দিলে না, তাই না? তাহলে তো তোমার ব্যয় হলো না, আয় হয়ে গেল। ডিসকাউন্ট রিসিপ্ট লিখবা, ডিসকাউন্ট রিসিপ্ট। তাহলে কমপ্লিট অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট 9,900, ডিসকাউন্ট রিসিপ্ট ক্রেডিট হলো 100 টাকা। তো শুধু ডিসকাউন্ট দিলে হবে না? তাও হবে, কারণ যেহেতু ক্রেডিটে থাকবে তো ক্রেডিট না লিখলেও ডিসকাউন্ট লিখতে হবে। স্যার ডিসকাউন্ট তাহলে কি ক্রেডিট ক্রেডিট হবে? হ্যাঁ, যখন টাকা পরিশোধ করবা সেই সময় ডিসকাউন্ট ক্রেডিট হবে। আর যখন টাকা তুমি খরিদ্দারের কাছ থেকে পাবা তখন তো তুমি কম নিচ্ছ, কম নেওয়ার কারণে ক্ষতি হয়ে যাচ্ছে, তখন ডিসকাউন্ট এক্সপেন্স Yes, sir. হবে, ডেবিট হয়ে যাবে, না? জি স্যার বুঝতে পারছি, টাকাটা চলে যায়। হ্যাঁ, 15 নম্বরটা কি হবে বলো তো? 15 নম্বর, নোট পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট রাইট, Payable debit। আচ্ছা, নোট পেয়েবল কেন ডেবিট হলো? তোরা credit। সায়েন্সের মধ্যে যে আছো, বলো তো নোট পেয়েবল কেন ডেবিট দিবা? Payable paid টাকাটা চলে। অ্যাকাউন্টস পেয়েবলের অপর নাম নোট পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল হলো ব্যক্তির নাম লিখে রাখা হয়, আর নোট পেয়েবলের ক্ষেত্রে এটা দলিল করে রাখা হয়। অ্যাকাউন্টস পেয়েবল নামটা, স্যার তাহলে এটাও তো নগদ টাকা প্রদান, তাহলে ক্যাশটা কি হবে? ক্যাশ ক্রেডিট হবে, তাই তো? ক্যাশ ক্রেডিট। আর নোট স্যার ক্যাশ ক্রেডিট আর নোট পেয়েবল ডেবিট। ডেবিট হয়ে যাবে। তুমি কি সায়েন্সের?
আগে কি ইন্টারমিডিয়েট সায়েন্স ছিল? ইন্টারমিডিয়েট স্যার কি আমাকে বলছেন? হ্যাঁ, ইন্টারমিডিয়েট সায়েন্স আছো কয়জন আছো তোমরা এখানে? কে কে আছো তোমরা? স্যার আমি হ্যাঁ, আমি আছি আচ্ছা স্যার আমি হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছো? এই সবাই নাম বলতে পারো? তোমাদেরকে স্যার, বোঝাতে আমি কমার্সে ছিলাম। হ্যাঁ, তোমাদেরকে যারা সায়েন্স ছিল তাদেরকে বোঝাতে পারলে কমার্স আলাদা তো এমনি বুঝবে, তাই না? আর জি স্যার। সায়েন্স আলাদা না বুঝলে আমার লেকচারটা ব্যর্থ হয়ে যাবে, তাই না? ফলটা হলো না। তো চেষ্টা করো, আমি চেষ্টা করি, তোমরা দেখো। নেক্সট ক্লাস 16 গেল না? না, 16 তারিখে কি হবে? হলো সফরেন্ট ডেবিট আর হচ্ছে ক্যাশ ক্রেডিট। এখানে একটা বলা আছে, দেখো, পেড 3 মান্থস, 3 মাসের দোকান ভাড়া দেওয়া হলো। তো নগদ টাকাটা তো ক্রেডিট হবে, তো নগদ টাকা দিচ্ছ, তাই না? নগদ টাকা ডেবিট হয়ে যাবে, ক্রেডিট হবে না ডেবিট হবে? স্যার ক্যাশ Credit. ক্রেডিট Cash আর credit হবে। প্রিপেড রেন্ট হচ্ছে ডেবিট। হ্যাঁ, প্রিপেড রেন্ট বা শপ রেন্ট, Prepaid. শপ রেন্ট লিখে দিবে। প্রিপেড তো ডেবিট হবে। হ্যাঁ, প্রিপেড শপিং প্রিপেড শপ রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্রেডিট জি স্যার। কেন আমরা প্রিপেডটা লিখলাম? আমাদের অঙ্কটা হচ্ছে অ্যাকাউন্টিং পিরিয়ডটা হচ্ছে 1 মাসের, এটা 1 মাসের অঙ্ক। জি স্যার অগ্রিম প্রদান করছে হ্যাঁ, তো এর জন্য যখনই 1 মাসের বেশি টাকা দিয়ে দিবা, 1 মাসের বেশি টাকা দিয়ে দিবা, তখনই প্রিপেড লিখতে হবে, তখন প্রিপেড লিখতে হবে, রাইট? হ্যাঁ, প্রিপেড শপ রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, ক্রেডিট। ঠিক আছে? আবার জি স্যার। অন্য স্যার অন্যভাবে বলে, স্যার। ধরো তারিখ না বলে অন্যভাবে বলে, যেমন শপ রেন্ট পেড ইন অ্যাডভান্স, শপ রেন্ট পেড ইন অ্যাডভান্স, Paid. তখন তো বোঝাই যাচ্ছে এটা প্রিপেড, অগ্রিম দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, তাহলে প্রিপেড, স্যার অগ্রিম পরিশোধ কি ডেবিট হবে? হ্যাঁ, তাহলে অগ্রিম পরিশোধের ইংলিশ হচ্ছে প্রিপেড। প্রিপেড বুঝতে শপ পারছি। রেন্ট বা শুধু প্রিপেড রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, ঠিক আছে? তারপরে Yes, sir. 17 তারিখে রিসিপ্ট তো বলাই আছে, তাহলে ক্যাশটা কি হবে? ডেবিট হবে না ক্রেডিট হবে? ডেবিট। ক্যাশ ডেবিট হবে। আর কি Debit. ক্রেডিট কি হবে? সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ ক্রেডিট আনআর্ন সার্ভিস রেভিনিউ, আনআর্ন সার্ভিস রেভিনিউ কি হবে? অ্যাডভান্স নিল না, সেবাটা জি স্যার। পরে দিবা, টাকাটা কিন্তু আগে দিচ্ছ। তাহলে আমরা সেবা দিয়ে যে টাকা পাই লিখি ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, নরমাল। কিন্তু অ্যাডভান্স বলা থাকলে সার্ভিস রেভিনিউ এর আগে আনআর্ন শব্দটা ব্যবহার করবো, আনআর্ন, UNEARN, আনআর্ন সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ। স্যার একটু আরেকবার বলেন, হ্যাঁ, বুঝি নাই। ক্যাশ, এটা তো ক্যাশ তো ডেবিট, এটা তো ক্লিয়ার, তাই না? জি স্যার এটা ক্লিয়ার। হ্যাঁ, যদি নরমাল সার্ভিস দিতে তাহলে কি লিখতে? ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কিন্তু এখন তুমি সেবা না দিয়ে টাকা নিয়ে ফেলছো, সেজন্য সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে ঠিকই, কিন্তু তার আগে আনআর্ন শব্দটা লাগাতে হবে। আনআর্ন, ইউএন UNERNED, ERAED না UNERAED। না, জি স্যার। UNERNED, AR আমি আবার বলছি, UN আর্ন হচ্ছে EARNED, জি স্যার বুঝতে পারছি। আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট হয়ে যাবে। কিন্তু নরমাল হলে, যেমন যদি বলা থাকতো রিসিভ ক্যাশ আর টাকা 2000 ফর সার্ভিস, অর্থাৎ সেবার জন্য টাকা নেওয়া হলো, তখন কিন্তু ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এই অ্যাডভান্সটা এসে Yes, sir. গোলমালটা লাগাই দিল। হ্যাঁ, অ্যাডভান্সটা এসে গোলমালটা লাগাই দিল। Yes, sir. অ্যাডভান্সের জন্য আনআর্নটা লিখতে হবে। জি স্যার। আচ্ছা, তারপরে 18 কি হবে? অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। ডেবিট ক্যাশ ক্রেডিট। তাই মানে যত খরচ আছে নগদ তো তোমাকে দিয়ে দিতে হবে টাকা, তাই না? তাহলে এখানে ক্যাশটা ক্রেডিট হবেই, আর এক্সপেন্সটা ডেবিট। খরচের ক্ষেত্রে নিয়ম হচ্ছে এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, এক্সপেন্সের নাম লিখতে হবে তারপর, যেমন অ্যাডভার্টাইজিং ডেবিট। আরো দু একটা খরচের নাম বলো।
salaries expense, ডেবিট ক্যাশ ক্রেডিট। তারপরে আরো বলো, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট ক্যাশ স্যার সাপ্লাই রেন্ট এক্সপেন্স, না, সাপ্লাইসটা অ্যাসেট, হ্যাঁ ওটা এক্সপেন্স হবে না। যখন সাপ্লাইস ব্যবহার করবে তখন এক্সপেন্স হবে, কেনার সময় ওটা অ্যাসেট হবে, ওইটা জি, স্যার। যেমন ট্রাভেলিং এক্সপেন্স। তারপর তারপর আছে অবচয়, অবশ্যইটা এক্সপেন্স, ওটা আবার নন ক্যাশ ট্রানজাকশন, ওটাও ডেবিট হবে। এক্সপেন্স, আচ্ছা 19 নম্বর দেখো, পেড স্যালারিজ, কি লিখবা? স্যার দালান কোঠা এটা কি হবে? ক্রেডিট, এখানে তো দাম কোঠা নাই, পরে ও আচ্ছা, পেড স্যালারিজ salaries expense debit cash ক্যাশ credit, ক্রেডিট, তাহলে ওই এক্সপেন্সের মতো হয়ে গেল, 18 এর মতোই হলো, তাই শুধু নামটা চেঞ্জ হয়ে গেল। তাহলে 20 তারিখে মানহা কারবারের মালিক সে কারবার থেকে 2000 টাকা নিল, তাহলে কারবার তো টাকা দিয়ে দিল, তাই না? জি স্যার, জি স্যার। ক্যাশ ক্রেডিট হবে না? cash credit, স্যার, স্যার cash- মানহা cash credit। ড্রয়িং ডেবিট, আর মানহা টাকাটা নিচ্ছে, তো জি মানহা স্যার, তো মানহাটা টাকা ডেবিট দিবে। হবে। শুধু মানহা লিখলে হবে না, মানহা ড্রয়িং লিখতে হবে, মানহা ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট। cash credit, স্যার উইথড্র যেটা মানে নগদ, এটা কি আপনারই হবে, ডেবিট হবে? আর উইথড্র মানে মানহা উত্তোলন যেটা করা, করছে। হ্যাঁ মানহা উত্তোলন করা আর কি এটা। হ্যাঁ উত্তোলন করবো, উত্তোলনের নামটা হচ্ছে, এটা ভার্ব, হ্যাঁ আমরা লিখবো ড্রয়িং, জি, না স্যার। হলে লিখবো, তাহলে মানহা ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট। জি, স্যার। টাকাটা এখানে টাকাটা কে নিচ্ছে? মানহা, যে নেবে তার নাম ডেবিট হবে, এটাই তো নিয়ম। জি স্যার, তাহলে জি, মানহা স্যার। ডেবিট, যেহেতু মানহা কারবারের মালিক সেজন্য ড্রয়িং শব্দ ব্যবহার করতে হবে। আর ক্যাশ সাথে ক্রেডিট করতে হবে, ক্যাশ দিয়ে দেওয়া হচ্ছে এই জন্য ক্যাশটা ক্রেডিট হবে, জি স্যার, রাইট? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, জার্নাল প্রতিটা অঙ্কের মধ্যেই তোমাদের এটা থাকবে। জি স্যার, তারপরে 21 নম্বরটা দেখো, মানহা ইন্ট্রোডিউস টাকা 20,000 ইন দ্য বিজনেস অ্যাজ অ্যাডিশনাল ক্যাপিটাল। তার ব্যবসা বাড়ছে, সে প্রথমে তো মূলধন দিলই, পরে আবার কারবারে টাকা দিল। কারবারে যখন টাকা দিল, কারবার তো টাকাটা পাবে, তাই না? তখন কি জার্নাল হবে? Cash debit ক্যাপিটাল, and cash debit Mahna হবে। capital credit. মানহা দিলে তাহলে মানহা ক্যাপিটাল ক্রেডিট হয়ে যাবে। যখন জি স্যার, মানহা ক্রেডিট হবে, এই মানহা তার সঙ্গে ক্যাশ ডেবিট হবে। ক্যাপিটাল লাগাতে হবে। যখন মালিক টাকা দেবে Capital লাগাতে তখন ক্যাপিটাল। কারবারের মালিকের দুইটা অ্যাকাউন্ট, একটা হলো ড্রয়িং আর একটা হলো ক্যাপিটাল। যখন জি, সে স্যার। টাকা দেবে তার নাম লিখে ড্রয়িং ক্যাশ ক্রেডিট, আর যখন সে টাকা দেবে কারবারে তখন তার নাম লিখে ক্যাপিটাল ক্রেডিট হবে, আর ক্যাশটা ডেবিট হবে। Debit হবে। ক্যাশ ডেবিট। হ্যাঁ 22 নম্বরটা কি বোঝাচ্ছে? অগ্রিম বোঝাচ্ছে না খরচ বোঝাচ্ছে? অগ্রিম, Ogrim. অগ্রিম বোঝাচ্ছে। হ্যাঁ 10 মিনিট সময় আছে আমাদের, 10 মিনিট মধ্যে শেষ করতে হবে। তোমাদের আমি একটা নতুন লিংক দিয়ে দেবো, কলেজে কালকে তো থাকবাই, একটা নতুন লিংক দিয়ে দেবো, একটা গ্রুপ করব, আজকে রাত্রে গ্রুপ করে ঠিক আছে স্যার, জানাবো না, হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে যার যার নাম আমার কাছে আছে, আমি ইনভাইট করব, তোমরা স্যার এটা কি ফেসবুক গ্রুপ করবেন? আমরা ফেসবুক গ্রুপ হবে, এটা মেসেঞ্জার গ্রুপ হবে। ফেসবুক গ্রুপ করলে ওটা আপলোড করা যাবে না, হ্যাঁ মেসেঞ্জার গ্রুপ। জি স্যার, আচ্ছা ফেসবুক গ্রুপও করা যায়, তোমরা কোন গ্রুপ চাও, ফেসবুক না মেসেঞ্জার? Messenger-ই ভালো হইব স্যার। মেসেঞ্জার থাকলে তোমাদের কাছে থাকবে জিনিসটা। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা চলে আসি পেড টাকা 3000 ফর এ 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি। এটা প্রিপেড ইন্স্যুরেন্স হবে, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। স্যার। জি স্যার, ডেবিট ডেবিট তোমাদের ক্যাশ ক্রেডিট। অঙ্কটা 1 মাসের, তাই না? এটা দিল 1 বছরের টাকা দিয়ে দিল। ইন্স্যুরেন্স পলিসি জি স্যার, ইন্স্যুরেন্সের জন্য টাকা দেওয়া। আচ্ছা ইন্স্যুরেন্স সম্পর্কে তোমাদের আমি বলবো আর একটা ক্লাসে, ইন্স্যুরেন্স স্যার। ব্যাংক। তাহলে ওই লিঙ্কটা দিলে ওই লিঙ্কটা বন্ধ হবে না, দীর্ঘক্ষণ চলতে থাকবে, আমি পরে দিয়ে দেবো। ওটা হলো মানে ঠিক অরিজিনাল, আছে, হ্যাঁ। তারপরে Okay, 23 নম্বরে আসো, received a bill from the Daily Star for advertising opening of the business টাকা 5000। অথচ ব্যবসাটা শুরু করলো এই জন্য ডেলি স্টারে বিজ্ঞাপন দিয়েছিল, তার আবার একটা বিল দিয়ে গেল 5000 টাকা। তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট হবে আর ক্রেডিট কি হবে? অ্যাকাউন্টস পেয়েবল, Expense. অ্যাডভার্টাইজিং এক্সপেন্স Expense, ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হয়ে যাবে। তারপরে আসো পার্সেল ইউজড কার, মানে একটা
সেকেন্ড হ্যান্ড কার, যেটা কার গাড়ি প্রাইভেট কার কেনা হলো ক্যাশ অফিসের জন্য, তাহলে কার ডেবিট হবে, ক্যাশ ক্রেডিট ক্যাশটা ক্যাশ ক্রেডিট ক্রেডিট হবে। আচ্ছা, তারপরে আসো, যদি একটা ট্রাক কিনতো, বাস কিনতো, তাহলে কি করতে? ট্রাক বাস ট্রাক অথবা বাস ডেবিট আর ক্যাশ ক্যাশ ক্রেডিট ক্রেডিট। আর যদি টাকা না দেওয়া হতো, বাকি থাকতো, অন অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তাহলে দুইটা হচ্ছে, Payable. একটা জিনিস কিনলে যদি নগদ টাকা দিয়ে দেওয়া হয় ক্যাশ ক্রেডিট হবে, আর যদি না দেওয়া হয় অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে। জি স্যার। আর বিল বলা থাকলে জানবা বাকিতে, 25 তারিখে বিল কাস্টমার টাকা 7000 ফর সার্ভিস পারফর্ম, বিল মানে বাকি। তাহলে Yes, sir. এখানে সার্ভিস রেভিনিউ তো ক্রেডিট হবে, তাই না? জি স্যার জি স্যার। ডেবিট ক্রেডিট। The account receivable debit. সেবা বাকি অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ, এটা মুখস্থ করবা। সেবা দেওয়ার সময় অ্যাকাউন্ট রিসিভেবল টাকাটা পরে পাওয়া যাবে, এই জন্য রিসিভেবল বলা হয়, জি স্যার। অ্যাকাউন্ট রিসিভ ডেবিট সার্ভিস রেভিনিউ। আর যদি নগদ টাকা পেতে তাহলে কি করতে? Cash debit সার্ভিস or রেভিনিউ। service revenue credit. তাহলে দুইটা নিয়ম, একটা বাকিতে আর একটা নগদে। জি স্যার। পেড ক্রেডিটর্স, ক্রেডিটর্স মানে অ্যাকাউন্টস পেয়েবল, তোমরা এখন ক্রেডিটর্স ডেবিট জি স্যার। ক্যাশ ক্রেডিট। হ্যাঁ, তারপর 27 তারিখে বরড মানে ঋণ নেওয়া, 20,000 টাকা ব্যাংক থেকে নিলে তাহলে নগদ টাকা পাওয়া যাচ্ছে, ক্যাশ ডেবিট হবে। আর কিসের বিনিময়ে? Cash debit, note payable credit. হ্যাঁ, অন এ নোট, নোট পেয়েবল ক্রেডিট, ক্যাশ ডেবিট, নোট পেয়েবল ক্রেডিট হবে। ক্যাশ ডেবিট। তাহলে তো 28 শুধু note payable দিলে হবে না? নোট পেয়েবলই দিবা, ক্যাশ জি, স্যার। ডেবিট, নোট পেয়েবল ক্রেডিট। আর 28 তারিখটা বলো, Cash স্যার debit। এখানে কি ব্যাংক টাকা ব্যাংক পাওয়া না যাবে। ব্যাংক ক্যাশ ডেবিট। না ব্যাংক হবে না। তোমরা Note ইন্টারমিডিয়েটে যেটা payable করছো credit। ব্যাংক, তখন নোট পেয়েবল লেখা থাকতো না। যদি বলতো যে বড় টাকা 20,000 ফ্রম দি ব্যাংক অথবা সোনালী ব্যাংক, তখন তুমি জি, লিখবা স্যার। ক্যাশ ডেবিট, সোনালী ব্যাংক ক্রেডিট। হ্যাঁ, সোনালী ব্যাংক জি, স্যার। লোন ক্রেডিট। স্যার, মানে নোট লেখা এখানে- দেখে এটা স্যার, হ্যাঁ এখানে ব্যাংকের নাম উল্লেখ করলে কি এটা দিতে হবে? হ্যাঁ, তোমার ব্যাংকের নাম মানে লিখলে সোনালী শুধু ব্যাংক লোন লিখবা, ব্যাংক লোন লিখবা, কিন্তু তোমাদের ওটা লিখতে হবে না, এখন এইটা লিখবা, নোটের কথাই বলা থাকবে। জি, স্যার। প্রশ্নটা উত্তর দিলাম আর কি, যে আগে ইন্টারমিডিয়েটে ব্যাংক লোন লিখতে হতো, কিন্তু এখন লিখবা কি নোট পেয়েবল, নোট পেয়েবল। ক্যাশ ডেবিট, নোট পেয়েবল ক্রেডিট। শুধু নোট লিখলে হবে না, নোট পেয়েবল ক্রেডিট, রাইট? নোট পেয়েবল হবে। হ্যাঁ, নোট। জি আর এক্সপায়ার মানেই খরচ। হ্যাঁ, কি খরচ হলো? শপ রেন্ট। তাহলে শপ Yes, রেন্ট sir. এক্সপেন্স ডেবিট দিবা কয় মাসের? 1 মাসের, তাই না? তো ওখানে 3 Yes, sir. মাসের প্রিপেড শপ রেন্ট দেওয়া ছিল 9,000 টাকা, তাহলে 1 মাসের কত হবে? 3,000 টাকা। 3,000 টাকা হবে। শপ রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেড শপ রেন্ট ক্রেডিট, শপ রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেড শপ রেন্ট ক্রেডিট। ক্রেডিট। ক্রেডিট Credit. আনআর্ন সার্ভিস রেভিনিউ আর্ন, ডেবিট ক্রেডিট। আর ক্যাশ ডেবিট না, cash নয়। সার্ভিস রেভিনিউ এটা আনআর্ন সার্ভিস রেভিনিউ, On net. সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সার্ভিস রেভিনিউ ক্রেডিট। হ্যাঁ, আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ, এটা লিখে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট লাগে কাজে করতে। স্যার একটু আগে বলেন দেখি। হ্যাঁ, তারপর ইউজ রিপেয়ার সাপ্লাইজ, এটা জানলাম কি হবে? সাপ্লাই ডেবিট, Debit. সাপ্লাইজ ক্রেডিট। তারপর ডেপ্রিসিয়েশনে জানলাম কি হবে? ডিপ্রিসিয়েশন এক্সপেন্স Depreciation ডেপ্রিসিয়েশন Debit. ড্যাশ ইকুইপমেন্ট। office equipment credit. না না, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ড্যাশ ইকুইপমেন্ট ডেবিট, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ড্যাশ ইকুইপমেন্ট ক্রেডিট। হ্যাঁ, জি স্যার আচ্ছা, তোমাদের লাস্টে যে নিয়মটা দেখালাম সব ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে, যদি ফার্নিচারের কথা বলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ড্যাশ ফার্নিচার ডেবিট, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ড্যাশ ফার্নিচার ক্রেডিট। শব্দটা একটু কঠিন, কঠিন তো থাকবে না সব। এত বড় যাবেটা কেন? হ্যাঁ এত বড় যাবেটা কেন এটা? হ্যাঁ হ্যাঁ, ওইটাতে নিয়ম যে এই জন্য বড়ই লিখবে। এখন তোমরা কত কিছু, যেমন ল্যাপটপ ব্যবহার করছো, মোবাইল, স্মার্টফোন, কত কিছু ব্যবহার করছো, আগে তো এগুলো ছিল না। যারা ব্যবহার করে না তাদের কাছে ওটা দেখলে তো ঝাপসা লাগে, তাই না? আর আমরা ব্যবহার করি বলে ওটা কোনো বিষয় না, পানির মতো একদম তরল। হ্যাঁ, তাহলে জি স্যার। তোমাদের কাছে শব্দটা বলতে বলতে দেখবা যে এটাও সহজ হয়ে গেছে। ব্যাড ডেট স্যার আজকের ক্লাসটা কি ইউটিউবে দিবেন না? হ্যাঁ, ইউটিউবে চলে যাবে।
ব্যাড ডেট এক্সপেন্স আগেরটা তো ইউটিউবে গেছে, পাও নাই? জি স্যার আগেরটা গেছে জি জি স্যার স্যার আগেরটা পাইছি এটা পেয়ে যাবে। সবগুলো গেছে। ব্যাড মানেই তো মন্দ, তাই না? ব্যাড মানে কি? খারাপ। কারবারের কিছু জি কিছু স্যার। মানুষ থাকে যারা বাকিতে পণ্য কেনে কিন্তু টাকা দেয় না, পরে বলে মানে চিটার টাইপের আর কি। জি স্যার। হ্যাঁ, এইটাকে বলে ব্যাড ডেট এটা তো তাহলে স্যার ক্ষতি না স্যার, মানে ক্ষতি হবে। ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, জি স্যার। অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। হ্যাঁ, মনে রাখবা। তাহলে এখন আমরা সমাধানটা দেখি। সমাধানটা দেখলে তোমাদের ওটা রেকর্ড হয়ে যাবে না। এগুলো তো আমরা করে ফেলছি কালকে, এই জন্য দ্রুত যাচ্ছি। 13 পর্যন্ত দিয়ে গেছিলাম, তাই না? আর 14 নম্বরটা দেখো, আমি এটা একটু মিনিমাইজ করে দিই। 14 নম্বর যেটা আমরা বললাম, অ্যাকাউন্টস পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, ডিসকাউন্ট রিসিপ্ট ক্রেডিট, রাইট? যেটা আমরা আলোচনা করলাম। 15 নম্বর নোটস পেবল ডেবিট, আর হলো ক্যাশ ক্রেডিট, ক্যাশ ক্রেডিট। যেটা আমরা বললাম। এগুলো তোমাদের জি স্যার। ভিডিওতে থাকবে, তো তোমরা এখান থেকে দেখে নিতে পারবা। তারপর যে প্রিপেড জি স্যার। শর্ট, মানে 3 মাসের টাকা যেটা অগ্রিম দেওয়া হলো, প্রিপেড শর্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। জি স্যার, ক্যাশ ক্রেডিট। হ্যাঁ, তারপরে আসো পরে যে 16 পরে, টাইম তো খুব কম আছে। 17তে কি বলেছিলে তোমরা? ক্যাশ ডেবিট। দেখো, আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট, যেটা অগ্রিম নেওয়া হলো, সেবা মানে ফিউচারে সেবা দেওয়া হবে, টাকাটা অগ্রিম নেওয়া হয়েছে। তারপরে এটা তো বললে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। তারপরে স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। এগুলো সব একই রকম। হ্যাঁ, তারপরে আমরা পরেরটায় যাই। এই যে মানহার ড্রয়িং ডেবিট, ক্যাশ ক্রেডিট। হ্যাঁ, তারপরে ক্যাশ ডেবিট, মানহার ক্যাপিটাল ক্রেডিট, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, ক্যাশ 1 ইয়ার, যেটা বললে তোমরা। জি স্যার। মনে পড়ছে? আমি একটু তাড়াতাড়ি বুঝতে কখন বন্ধ হয়ে যায়, এইভাবে তো পড়ানো যায় না। পরের দিকে আমি ঠিক করবো, দাঁড়াও, অরিজিনাল ভার্সনটা তোমাদের আমি দিব। ঠিক আছে। তারপরে চলে আসলো পরের পৃষ্ঠায়। আবার অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এখানে বাকি ছিল, বাকি থাকার কারণে অর্থাৎ ডেইলি স্টার বিল দিয়ে গেল বিজ্ঞাপনে, টাকার পরিমাণ দিয়ে গেছে, এই জন্য লিখতে হবে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। টাকা না দেওয়া পর্যন্ত অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট থাকবে। জি স্যার। তারপর পুরাতন কার্ড কেনা হলো, কার্ড ডেবিট, ক্যাশ ক্রেডিট। তারপরে বাকিতে সেবা প্রদান ছিল, বিল বলা ছিল, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ক্রেডিট। আচ্ছা, তারপরে আমরা একটা ইয়ে করে দিই। পরের পেজ, লাস্ট পেজ।